আজকে আমরা আলোচনা করব জিকে এন্ড জিএস এর উপর 25টি গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে প্রশ্নগুলো বিভিন্ন চাকরির পরীক্ষায় কিন্তু বারবার রিপিট হয়, প্রায়শই পড়ে। সে সেন্ট্রাল লেভেলের এসএসসি সিজিএল, এসএসসি সিএইচএসএল, এমটিএস এবং স্টেট লেভেলের বিভিন্ন পরীক্ষা হয়, যেমন ক্লার্কশিপ, ফুড এসআই, ডব্লিউবিপি কনস্টেবল, ডব্লিউবিপি এসআই, কলকাতা পুলিশ, বিভিন্ন চাকরির পরীক্ষায় কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো চলুন ভিডিওটা শুরু করি। প্রথম প্রশ্ন, বাঙালি কার্টুন চরিত্র নন্টে ফন্টে রচয়িতাকে? বাঙালি কার্টুন চরিত্র নন্টে ফন্টে রচয়িতাকে? যদি আমরা অপশনগুলোর দিকে যদি আমরা খেয়াল করি, নারায়ণ গঙ্গোপাধ্যায়, নারায়ণ দেবনাথ, নারায়ণ শিকদার, নারায়ণ সেননান। তাহলে বাঙালি কার্টুন চরিত্র নন্টে ফন্টে রচয়িতা কিন্তু নারায়ণ দেবনাথ। তো এই নারায়ণ দেবনাথ কিন্তু শুধু নন্টে ফন্টে চরিত্রই সৃষ্টি করেনি, তিনি আরো কিন্তু অনেক চরিত্র কিন্তু তিনি সৃষ্টি করেছেন। সেটা তিনি যে সমস্ত চরিত্রগুলি তিনি সৃষ্টি করে গেছেন সেটা হলো বাটুল দ্য গ্রেট, হাদা ভোদা, এরকম প্রচুর চরিত্র কিন্তু তিনি সৃষ্টি করে গেছেন। যেমন বাটুল দ্য গ্রেট, হাদা ভোদা, বাহাদুর বেড়াল, পেটুক মাস্টার বটুকলাল, শুটকি আর মুটকি, বুদ্ধিমান কুকুর প্রভৃতি চরিত্র কিন্তু নারায়ণ দেবনাথ সৃষ্টি করে গেছেন। এবং 2021 সালে ভারত সরকার তাকে কিন্তু পদ্মশ্রী পুরস্কারে কিন্তু সম্মানিত করেছে। 2021 সালে ভারত সরকার কিন্তু এই নারায়ণ দেবনাথকে পদ্মশ্রী পুরস্কারে কিন্তু সম্মানিত করেছে। আমরা চলে যাব নেক্সট কোশ্চেনে। আমরা সকলে কিন্তু মোবাইল ফোন ইউজ করি, ল্যাপটপ ইউজ করি, কম্পিউটার ইউজ করি। তো এই ল্যাপটপ, মোবাইল ফোন, কম্পিউটারগুলো ইউজ করতে গেলে আমাদের কিন্তু ইন্টারনেটের প্রয়োজন হয়। তো অনেক সময় আমাদের কাছে কিন্তু ইন্টারনেট থাকে না, তখন আমরা কিন্তু যাদের একটু সামর্থ্য আছে তারা কিন্তু বাড়িতে ওয়াইফাই বসিয়ে নিই। তো যাদের সামর্থ্য নেই তারা কিন্তু অন্যের কাছে একটু ওয়াইফাই ধার নিয়ে আমরা ইন্টারনেট কিন্তু ইউজ করি। তো এই ওয়াইফাই এর পুরো কথাটা কি, ওয়াইফাই এর ফুল ফর্মটা কি, এই প্রশ্নটা কিন্তু এসএসসি সিজিএল এ কিন্তু একবার এসেছিল। যদি আমরা অপশনগুলো দেখি, যদি আমরা ওয়াইফাই এর ফুল ফর্মটা দেখতে গিয়ে যদি আমরা অপশনগুলো যদি আমরা একবার লক্ষ্য করি, ওয়্যারলেস ফিডেলিটি, টু গেস, ওয়্যার্ড ফিল্ড, ওয়্যারলেস ফিডেলিটি এন্ড ওয়্যার্ড ফিডেলিটি। তো ওয়াইফাই এর ফুল ফর্মটা হচ্ছে কিন্তু ওয়্যারলেস ফিডেলিটি। এই ওয়াইফাই এর ফুল ফর্মটা কিন্তু হচ্ছে ওয়্যারলেস ফিডেলিটি। তো আমরা এবার বিভিন্ন ফুল ফর্ম গুলো আরো কিছু ফুল ফর্ম এবার আমরা একটু দেখে নেব, যেগুলো আমাদের বিভিন্ন চাকরির পরীক্ষার কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এসএমএস এর ফুল ফর্ম কি? এসএমএস এর ফুল ফর্ম হচ্ছে শর্ট মেসেজ সার্ভিস। এসএমএস এর ফুল ফর্ম হচ্ছে শর্ট মেসেজ সার্ভিস। ওকের ফুল ফর্ম হচ্ছে ওলা কাল্লা। ওকের ফুল ফর্মটা কিন্তু এসএসসি সিএসএল একবার এসেছিল, এসএসসি সিএইচএসএল এ কিন্তু ওকের ফুল ফর্মটা কিন্তু একবার এসেছিল। তো এই ওকের ফুল ফর্মটা হচ্ছে ওলা কাল্লা। ভিআইপির ফুল ফর্ম হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট পার্সন। ভিআইপির ফুল ফর্ম হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট পার্সন। ডিপির ফুল ফর্ম কি? ডিপির ফুল ফর্ম হচ্ছে ডিসপ্লে পিকচার। ডিসপ্লে পিকচার আমরা আমাদের মোবাইল ফোনে বা হচ্ছে ল্যাপটপে কিন্তু আমরা ডিসপ্লে দেখতে পাই, যেটার উপর আমাদের বিভিন্ন ছবি ফুটে ওঠে বা বিভিন্ন লেখা দেখা যায়। সেই ডিপির ফুল ফর্মটা হচ্ছে ডিসপ্লে পিকচার। নেক্সট রয়েছে আইপি। আইপির ফুল ফর্ম হচ্ছে ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস। আইপির ফুল ফর্ম হচ্ছে ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস। এছাড়া বিবিসির ফুল ফর্ম কি? বিবিসির ফুল ফর্ম হচ্ছে ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন। বিবিসির ফুল ফর্ম হচ্ছে ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন। এই বিবিসির ফুল ফর্মটা কিন্তু এসএসসি সিজিএল এ কিন্তু একবার পড়েছিল। চলে যাব আমরা নেক্সট কোশ্চেনে। 3 নম্বর প্রশ্ন, অমৃতবাজার পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন? অমৃতবাজার পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন? যদি আমরা অপশনগুলোর দিকে লক্ষ্য করি, শিশির কুমার ঘোষ, গিরিশচন্দ্র ঘোষ, রবীন্দ্রনাথ এন্ড রবার্ট নাইট। তো এই অমৃতবাজার পত্রিকার কিন্তু প্রথম সম্পাদক ছিলেন শিশির কুমার ঘোষ। অমৃতবাজার পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন কিন্তু শিশির কুমার ঘোষ। এবং অমৃতবাজার পত্রিকা সম্পর্কে যদি আমরা জেনে নিই, তো এই অমৃতবাজার পত্রিকাটি কিন্তু প্রথম বাংলা ভাষায় লেখা হয়েছিল। অমৃতবাজার পত্রিকাটি কিন্তু বাংলা ভাষায় প্রকাশিত হয়েছিল এবং 1868 সালের 20 ফেব্রুয়ারি অমৃতবাজার পত্রিকাটি কিন্তু প্রথম প্রকাশিত হয়। পত্রিকাটি কিন্তু 123 বছর চলেছিল। পত্রিকাটি কিন্তু 123 বছর প্রকাশ পেয়েছিল এবং 123 বছর প্রকাশের পর 1991 সালে তার প্রকাশনা কিন্তু বন্ধ করে দেয়। এবং 1991 সালে কিন্তু এই পত্রিকাটি কিন্তু প্রকাশনা বন্ধ করে, এবং পত্রিকাটি কিন্তু এখন বিভিন্ন জায়গায় সংরক্ষিত রয়েছে। যেমন কোথায় সংরক্ষিত রয়েছে? নেহেরু স্মৃতি জাদুঘর এবং দিল্লিতে কিন্তু পত্রিকাটি সংরক্ষিত রয়েছে। অর্থাৎ পত্রিকাটি নেহেরু স্মৃতি জাদুঘর এবং দিল্লিতে কিন্তু এখনো পর্যন্ত পাওয়া যায়। তো চলে যাব আমরা পরের প্রশ্নে।
লতা মঙ্গেশকরকে কত সালে ভারতরত্ন প্রদান করা হয়? লতা মঙ্গেশকর কিন্তু প্রচুর অ্যাওয়ার্ড পেয়েছেন। তিনি দাদাসাহেব ফালকে অ্যাওয়ার্ড পেয়েছেন, পদ্মভূষণ অ্যাওয়ার্ড পেয়েছেন, পদ্মবিভূষণ অ্যাওয়ার্ড পেয়েছেন, মহারাষ্ট্র ভূষণ পেয়েছেন, ভারতরত্ন অ্যাওয়ার্ড পেয়েছেন। লতা মঙ্গেশকর কিন্তু প্রচুর অ্যাওয়ার্ড পেয়েছেন। তো লতা মঙ্গেশকরকে কত সালে ভারতরত্ন প্রদান করা হয়? 2003 সালে, 2001 সালে, 1997 সালে এন্ড 1999 সালে। লতা মঙ্গেশকরকে কত সালে ভারতরত্ন প্রদান করা হয়? তো লতা মঙ্গেশকরকে ভারতরত্ন কিন্তু প্রদান করা হয়েছিল 2001 সালে। তো লতা মঙ্গেশকর কিন্তু প্রচুর অ্যাওয়ার্ড পেয়েছেন। তো আমরা যদি লতা মঙ্গেশকরের যে অ্যাওয়ার্ডগুলো পেয়েছেন সেগুলো শর্টকাটে আমরা একটু দেখে নেব, যেগুলো আমাদের বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো সেই লিস্টটা আমরা অল্প করে দেখে নেব। লতা মঙ্গেশকর তো প্রচুর অ্যাওয়ার্ড পেয়েছেন, অতগুলো অ্যাওয়ার্ড তো আমাদের পড়ার দরকার নেই। তো আমরা যদি কেউ পড়তে চাই জেনে রাখা ভালো, কিন্তু যেগুলো আমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, কত সালে লতা মঙ্গেশকর কি অ্যাওয়ার্ড পেয়েছেন সেই 4-5টা অ্যাওয়ার্ড কিন্তু আমরা একটু জেনে নেব। তো 1969 সালে লতা মঙ্গেশকর কিন্তু 1969 সালে পেয়েছেন পদ্মভূষণ অ্যাওয়ার্ড। 1989 সালে লতা মঙ্গেশকর কিন্তু দাদাসাহেব ফালকে অ্যাওয়ার্ড পেয়েছিলেন। 1989 সালে লতা মঙ্গেশকর কিন্তু পেয়েছিলেন দাদাসাহেব ফালকে অ্যাওয়ার্ড। এছাড়া 1997 সালে তাকে মহারাষ্ট্র ভূষণ সম্মানে কিন্তু তাকে সম্মান প্রদর্শন করা, তাকে মহারাষ্ট্র ভূষণ সম্মান দেওয়া হয়। 1999 সালে কিন্তু লতা মঙ্গেশকর পেয়েছিলেন পদ্মবিভূষণ অ্যাওয়ার্ড। 1999 সালে লতা মঙ্গেশকর কিন্তু পেয়েছিলেন পদ্মবিভূষণ অ্যাওয়ার্ড এবং 1997 সালে লতাজি পেয়েছিলেন কিন্তু রাজীব গান্ধী অ্যাওয়ার্ড এবং 1997 সালে কিন্তু লতাজি পেয়েছিলেন রাজীব গান্ধী অ্যাওয়ার্ড। এবং এছাড়া ভারতরত্ন অ্যাওয়ার্ড কিন্তু লতা মঙ্গেশকর কিন্তু পেয়েছিলেন। এবার আমরা ভারতরত্ন অ্যাওয়ার্ড পেয়েছেন এবং কারা কারা পেয়েছেন সেই ছোট লিস্ট একটু আমরা দেখে নেব। কারা কারা ভারতরত্ন অ্যাওয়ার্ড পেয়েছেন সেই ছোট একটা লিস্ট আমরা একটু দেখে নেব। 2019 সালে ভারতরত্ন অ্যাওয়ার্ড কিন্তু পেয়েছিলেন প্রণব মুখার্জি, নানাজি দেশমুখ এন্ড ভূপেন হাজারিকা। 2019 সালে কিন্তু ভারতরত্ন অ্যাওয়ার্ড পেয়েছিলেন প্রণব মুখার্জি, নানাজি দেশমুখ, ভূপেন হাজারিকা। এবং 2015 সালে কিন্তু ভারতরত্ন অ্যাওয়ার্ড পেয়েছিলেন মদন মোহন মালব্য। 2015 সালে ভারতরত্ন অ্যাওয়ার্ড পেয়েছিলেন মদন মোহন মালব্য। এছাড়া 2014 সালে ভারতরত্ন অ্যাওয়ার্ড পেয়েছেন CN রাও। 1992 সালে ভারতরত্ন অ্যাওয়ার্ড পেয়েছেন আব্দুল কালাম আজাদ। আব্দুল কালাম আজাদ কিন্তু ভারতরত্ন অ্যাওয়ার্ড পেয়েছেন 1992 সালে। এছাড়া সত্যজিৎ রায় পেয়েছেন 1992 সালেই কিন্তু সত্যজিৎ রায় কিন্তু ভারতরত্ন অ্যাওয়ার্ড পেয়েছেন। এছাড়া 1991 সালে রাজীব গান্ধী পেয়েছেন কিন্তু ভারতরত্ন অ্যাওয়ার্ড। নেক্সট কোশ্চেনে চলে যাব। এক্স-রে, এক্স এর আবিষ্কর্তাকে, এক্স-রে এর আবিষ্কর্তাকে অ্যান্ডারসন, রন্টজেন, আইনস্টাইন, গোল্ডস্টাইন। তো এক্স-রে এর আবিষ্কর্তা কিন্তু যিনি আছেন তিনি হলেন রন্টজেন। রন্টজেন কিন্তু এক্স-রে আবিষ্কর্তা। এবার আমরা কিছু আবিষ্কার এবং আবিষ্কারক যারা রয়েছেন সেই লিস্টগুলো আমরা দেখে নেব। এই টপিকটা কিন্তু আমাদের বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষা, সেন্ট্রালের বলুন বা CGL, CSL, এছাড়া MTS, এছাড়া ক্লার্কশিপ, ফুড এসআই, WBP যে কোনো পরীক্ষার ক্ষেত্রে এই জিকের এই টপিকটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বুকস অ্যান্ড অথর এবং আবিষ্কার অ্যান্ড আবিষ্কর্তা, এই দুটো টপিক কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যেমন কম্পিউটার আবিষ্কার করেছেন কে? কম্পিউটার আবিষ্কার করেছেন চার্লস ব্যাবেজ। কম্পিউটার আবিষ্কার করেছেন কিন্তু চার্লস ব্যাবেজ। এছাড়া ডায়নামো আবিষ্কার করেছেন কিন্তু মাইকেল ফ্যারাডে। এছাড়া ডায়নামো আবিষ্কার করেছেন তিনি হচ্ছে ডায়নামো আবিষ্কার করেছেন মাইকেল ফ্যারাডে। মোবাইল ফোন আবিষ্কার করেছে মার্টিন কুপার। মোবাইল ফোন আবিষ্কার করেছেন কিন্তু মার্টিন কুপার। এছাড়া রেডিয়াম আবিষ্কার করেছেন রেডিয়াম আবিষ্কার করেছেন কিন্তু ম্যারি কুরি। এছাড়া রেডিয়াম আবিষ্কার করেছেন কিন্তু ম্যারি কুরি কিন্তু রেডিয়াম আবিষ্কার করেছে। এছাড়া রেডিও আবিষ্কার করেছেন জি মার্কনি। রেডিও আবিষ্কার করেছেন জি মার্কনি। এবং সেফটি ল্যাম্প আবিষ্কার করেছে স্যার হামফ্রে ডেভি। সেফটি ল্যাম্প আবিষ্কার করেছেন কিন্তু স্যার হামফ্রে ডেভি কিন্তু সেফটি ল্যাম্প আবিষ্কার করেছেন। চলে যাবে পরের প্রশ্নে। এটা কিন্তু বুকস অ্যান্ড অথর থেকে একটা প্রশ্ন দেওয়া হয়েছে। এই টপিকটা কিন্তু জিকের এই টপিকটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে কোনো পরীক্ষার ক্ষেত্রে। প্রশ্নটা যেটা রয়েছে, বুদ্ধচরিত গ্রন্থটির রচয়িতাকে? বুদ্ধচরিত গ্রন্থটির রচয়িতাকে? অশ্ব ঘোষ, বুদ্ধ ঘোষ, পাণিনি, নাগার্জুন। তো এই বুদ্ধচরিত গ্রন্থটির রচয়িতা রয়েছে অশ্ব ঘোষ। বুদ্ধচরিত গ্রন্থটির রচয়িতা অশ্ব ঘোষ। এবং আমরা আরো কিছু বুকস এন্ড অথর সম্পর্কে জেনে নেব যেগুলো পরীক্ষার জন্য, এক্স্যাক্টলি পরীক্ষার জন্য কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সেই বুকস এন্ড অথর থেকে আমরা কিছু বুকস এন্ড
কিছু বুকস এর নাম এবং সেগুলো কারা কারা লিখেছেন, কে লিখেছেন সেগুলো আমরা একটু জেনে নেব। যেমন পঞ্চতন্ত্র লিখেছেন হচ্ছে বিষ্ণু শর্মা, অষ্টাধ্যায়ী লিখেছেন পাণিনি, মুদ্রা রাক্ষস এটা আমরা সকলেই জানি, এটা আমরা ক্লাস 11-12 বা ক্লাস 9-10 থেকে জানি। মুদ্রা রাক্ষস কে লিখেছেন? মুদ্রা রাক্ষস লিখেছেন হচ্ছে বিশাখ দত্ত লিখেছেন কিন্তু মুদ্রা রাক্ষস। এছাড়া কামসূত্র লিখেছেন বৎসায়ন, রাজতরঙ্গিনী লিখেছেন কলহন। এটা কিন্তু হিস্ট্রিতেও পাওয়া যায়। রাজতরঙ্গিনী গ্রন্থটি কার লেখা? কলহনের লেখা রাজতরঙ্গিনী। এছাড়া গীত গোবিন্দ, গীত গোবিন্দ কে লিখেছেন? গীত গোবিন্দ লিখেছেন কিন্তু জয়দেব, গীত গোবিন্দ লিখেছে জয়দেব। এছাড়া কাদম্বরী লিখেছে বাণভট্ট, কাদম্বরী লিখেছে বাণভট্ট। এবং নেক্সট যে বইটা রয়েছে অগ্নিবীণা, এটা আমরা সকলেই জানি, সকলেই আমরা ছোট থেকে বাংলা পড়ে অভ্যস্ত। এখানে সকলেই বাংলা পড়ে অভ্যস্ত, আমরা সকলেই বাংলা মিডিয়াম থেকে বিলং করি, যখন আমরা সকলে বাংলাটা জানি। তো এই অগ্নিবীণা এই নামটার সঙ্গে কিন্তু আমরা সকলেই চেনা বা সকলেরই কিন্তু জানা। তো অগ্নিবীণা কিন্তু বইটি লিখেছেন কাজী নজরুল ইসলাম। নেক্সট কোশ্চেন যেটা রয়েছে, নেক্সট যে বইয়ের নামটা রয়েছে ওয়েলথ অফ নেশনস। ওয়েলথ অফ নেশনস কিন্তু লিখেছেন অ্যাডাম স্মিথ। অ্যাডাম স্মিথকে কিন্তু ইকোনমিক্স এর জনক বলে, দ্য ফাদার অফ ইকোনমিক্স এন্ড ফাদার অফ মডার্ন ইকোনমিক্স যদি কাউকে বলা হয় সেটাও কিন্তু অ্যাডাম স্মিথ। নেক্সট যে বইয়ের নামটা রয়েছে এ প্যাসেজ টু ইন্ডিয়া। এই প্রশ্নটা কিন্তু এসএসসি সিজিএল এ কয়েকবার এসছে। এ প্যাসেজ টু ইন্ডিয়া বুকটি লিখেছেন কিন্তু E.M. ফরস্টার। এ প্যাসেজ টু ইন্ডিয়া বুকটি লিখেছেন E.M. ফরস্টার। নেক্সট কোশ্চেন, কোনটি ভিটামিন সি এর সর্বাধিক সমৃদ্ধ উৎস? কোনটি ভিটামিন সি এর সর্বাধিক সমৃদ্ধ উৎস? মানে কোনটির মধ্যে ভিটামিন সি সবচেয়ে বেশি পরিমাণে পাওয়া যায়? কোনটির মধ্যে ভিটামিন সি সবচেয়ে বেশি পরিমাণে পাওয়া যায়? লেবু, গরুর দুধ, আলু, শসা। লেবু, গরুর দুধ, আলু, শসা কোনটির মধ্যে ভিটামিন সি সবচেয়ে বেশি পরিমাণে পাওয়া যায়? তো সঠিক উত্তর লেবু। লেবুর মধ্যে ভিটামিন সি, লেবুর মধ্যে ভিটামিন সি কিন্তু সবচেয়ে বেশি পরিমাণে পাওয়া যায়। তো এবার আমরা এই ভিটামিন সি সম্পর্কে যদি আমরা একটু বিস্তারিত জানতে চাই, তো ভিটামিন সি এর কেমিক্যাল নেম কি? ভিটামিন সি এর রাসায়নিক নাম কিন্তু হচ্ছে আসকর্বিক অ্যাসিড। ভিটামিন সি এর রাসায়নিক নাম কিন্তু আছে আসকর্বিক অ্যাসিড। এবং এই ভিটামিন সি এর ডেফিসিয়েন্সি ডিজিজ যদি বলা যায়, ভিটামিন সি এর অভাবে কি রোগ হয়? ভিটামিন সি এর অভাবে স্কারভি রোগ হয়। ভিটামিন সি এর অভাবে কিন্তু স্কারভি রোগ হয়। এবং ভিটামিন সি কিসের মধ্যে পাওয়া যায়? ভিটামিন সি এর সোর্স কি? ভিটামিন সি কিসের মধ্যে পাওয়া যায় যদি আমরা বলতে যাই, তাহলে সেক্ষেত্রে কিন্তু প্রথমেই যেটি রয়েছে ভিটামিন সি লেমনের মধ্যে পাওয়া যায়, অরেঞ্জের মধ্যে পাওয়া যায়, টমেটোর মধ্যে পাওয়া যায়, চিলির মধ্যে পাওয়া যায়, গোয়াভার মধ্যে পাওয়া যায়। তাহলে ভিটামিন সি কিসের মধ্যে পাওয়া যায়? ভিটামিন সি লেমনের মধ্যে পাওয়া যায়, লেবুর মধ্যে পাওয়া যায়, অরেঞ্জের মধ্যে পাওয়া যায়, কমলা লেবুর মধ্যে পাওয়া যায়, টমেটোর মধ্যে পাওয়া যায়, চিলি লঙ্কার মধ্যে পাওয়া যায়, গোয়াভার মধ্যে পাওয়া যায়। নেক্সট পয়েন্টে যেটা রয়েছে ভিটামিন সি অ্যান্টি ক্যান্সারাস। ভিটামিন সি অ্যান্টি ক্যান্সারাস এর মানেটা হচ্ছে ভিটামিন সি কিন্তু আমাদের ক্যান্সারের হাত থেকে কিন্তু আমাদেরকে রক্ষা করে। ভিটামিন সি মানুষকে কিন্তু ক্যান্সারের হাত থেকে রক্ষা করে। নেক্সট স্লাইডে বা নেক্সট পয়েন্ট যেটা রয়েছে ভিটামিন সি অ্যান্টিভাইরাস। ভিটামিন সি আমাদের কিন্তু ভাইরাসের হাত থেকেও কিন্তু এই ভিটামিন সি আমাদেরকে রক্ষা করে। ভাইরাসের হাত থেকে কিন্তু এই ভিটামিন সি কিন্তু আমাদেরকে রক্ষা করে। নেক্সট কোশ্চেন যেটা রয়েছে, প্রথম দাদাসাহেব ফালকে পুরস্কার বিজয়ী কে? প্রথম দাদাসাহেব ফালকে পুরস্কার বিজয়ী কে? প্রথম দাদাসাহেব ফালকে পুরস্কার পেয়েছিলেন কোন অভিনেত্রী? কানন দেবী, দেবিকা রানী, সত্যজিৎ রায়, পৃথ্বীরাজ কাপুর। তো প্রথম দাদাসাহেব ফালকে পুরস্কার বিজয়ী যিনি রয়েছেন তিনি হলেন দেবিকা রানী। প্রথম দাদাসাহেব ফালকে পুরস্কার কিন্তু পেয়েছিলেন এই দেবিকা রানী। তো আমরা যদি দাদাসাহেব ফালকে পুরস্কার সম্পর্কে যদি আমরা বিস্তারিত জানতে চাই, তো আমরা একটু জেনে নিই দাদাসাহেব ফালকে পুরস্কারকে। আমি এটা একটা লিস্ট করে নিয়েছি যে কে কে দাদাসাহেব ফালকে পুরস্কার পেয়েছিলেন, প্রথম কে পেয়েছিলেন। তোমরা এই লিস্টটা একবার চোখ বুলিয়ে নেব। Introduced in 1969, the Dadasaheb Phalke Award was first given to actress Devika Rani. তো প্রথম দাদাসাহেব ফালকে পুরস্কার কিন্তু দেওয়া শুরু হয় 1969 সাল থেকে। প্রথম দাদাসাহেব ফালকে পুরস্কার কিন্তু দেওয়া হয় 1969 সাল থেকে। এবং প্রথম যিনি পেয়েছিলেন দাদাসাহেব ফালকে অ্যাওয়ার্ড তিনি হলেন অভিনেত্রী দেবিকা রানী, কিন্তু প্রথম দাদাসাহেব ফালকে পুরস্কার পেয়েছেন। তো 1989 সালে কিন্তু দাদাসাহেব ফালকে পুরস্কার পেয়েছেন লতা মঙ্গেশকর, 1987 সালে পেয়েছেন রাজ কাপুর, 1976 সালে দাদাসাহেব ফালকে পুরস্কার পেয়েছেন কানন দেবী, 1984 সালে কিন্তু পেয়েছেন সত্যজিৎ রায়। এছাড়া 2000 সালে কিন্তু দাদাসাহেব ফালকে পুরস্কার পেয়েছেন আশা ভোসলে। 2000 সালে দাদাসাহেব ফালকে পুরস্কার কিন্তু পেয়েছেন আশা ভোসলে, এন্ড 2014 সালে দাদাসাহেব ফালকে পুরস্কার কিন্তু পেয়েছেন শশী কাপুর।
তো আমরা নেক্সট কোশ্চেনে যদি চলে যাই, প্রথম মহিলা যিনি জ্ঞানপীঠ পুরস্কার জিতেছিলেন, প্রথম মহিলা যিনি জ্ঞানপীঠ পুরস্কার জিতেছিলেন, প্রথম কোন মহিলা জ্ঞানপীঠ পুরস্কার জিতেছিলেন? মহাদেবী বর্মা, অমৃতা প্রীতম, আশাপূর্ণা দেবী, মহাশ্বেতা দেবী। তো প্রথম কোন মহিলা জ্ঞানপীঠ পুরস্কার জিতেছেন? তো অ্যান্সারটার কথা বলতে পারি, জ্ঞানপীঠ পুরস্কার কিন্তু প্রথম জিতেছেন মহিলার ক্ষেত্রে যদি বলি, মহিলার ক্ষেত্রে যদি বলা হয় তবে কিন্তু আশাপূর্ণা দেবী। আশাপূর্ণা দেবী কিন্তু প্রথম মহিলা যিনি জ্ঞানপীঠ পুরস্কার জিতেছিলেন। কোন বইটার জন্য তিনি জ্ঞানপীঠ পুরস্কার জিতেছিলেন? এই প্রশ্নটা কিন্তু অনেকবার আমাদের ওয়েস্ট বেঙ্গলে পুলিশের পরীক্ষা এসেছে। কোন বইয়ের জন্য মহাশ্বেতা দেবী, আশাপূর্ণা দেবী জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন? আশাপূর্ণা দেবী জ্ঞানপীঠ পুরস্কার কিন্তু পেয়েছিলেন তার প্রথম প্রতিশ্রুতি উপন্যাসটার জন্য তিনি জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন। তো জ্ঞানপীঠ পুরস্কারের যদি আমরা একটা লিস্ট যদি আমরা একটু দেখতে চাই, আমি একটা লিস্ট তৈরি করে নিয়েছি ছোট করে, যেগুলো আমাদের পরীক্ষার জন্য অনলি পরীক্ষার জন্য এক্স্যাক্টলি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দ্য ভারতীয় জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড, The first জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড was given in 1965। প্রথম জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড দেওয়া শুরু হয় কিন্তু 1965 সাল থেকে। 1965 সাল থেকে কিন্তু প্রথম জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড দেওয়া শুরু হয়। তো প্রথম জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড কিন্তু যিনি পেয়েছিলেন 1965 সালে, যিনি পেয়েছিলেন তিনি আর কেউ নয়, জি শঙ্কর কুরুপ। জি শঙ্কর কুরুপ কিন্তু 1965 সালে প্রথম জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড পেয়েছিলেন। সেটা তার পরের বছরই 1966 সালে কিন্তু জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড পায় আমাদের বাঙালি লেখক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। 1966 সালে কিন্তু জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড পেয়েছিলেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। এছাড়া 1976 সালে জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড কিন্তু পেয়েছিলেন আশাপূর্ণা দেবী। 1976 সালে জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড কিন্তু পেয়েছিলেন আশাপূর্ণা দেবী। এটাই হচ্ছে আমাদের প্রশ্ন ছিল যে প্রথম কোন মহিলা জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড পেয়েছিলেন? 1976 সালে আশাপূর্ণা দেবী পেয়েছিলেন তার প্রথম প্রতিশ্রুতি বুকটি লেখার জন্য। এছাড়া যদি বলা হয় সেকেন্ড কোন মহিলা যিনি জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন, তাহলে কিন্তু হবে মহাশ্বেতা দেবী। 1996 সালে কিন্তু মহাশ্বেতা দেবী জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন। এছাড়া 2020 সালে কিন্তু পেয়েছিলেন জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড নীলমণি ফুকন এবং 2021 সালে পেয়েছেন দামোদর মাউর্য। চলে যাব আমরা এর পরবর্তী প্রশ্নে। অরণ্যের অধিকার কে লিখেছেন? আবারও একটা বুকস অ্যান্ড অথর থেকে একটা প্রশ্ন। এই টপিকটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অরণ্যের অধিকার কে লিখেছেন? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, মহাশ্বেতা দেবী, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, মৈত্রী দেবী। তো অরণ্যের অধিকার কিন্তু লেখা হয়েছে এটা মুন্ডাদের নিয়ে কিন্তু মহাশ্বেতা দেবী উপন্যাসটি লিখেছিলেন। অরণ্যের অধিকার তাহলে লিখেছেন মহাশ্বেতা দেবী। এবার আমরা আবারও কিছু বুকস অ্যান্ড অথরের কিছু বুকস অ্যান্ড কিছু অথর সম্পর্কে আমরা একটু জেনে নেব। এবার কিছু ইংলিশ বুক এবং ইংলিশ অথর সম্পর্কে আমরা জেনে নেব। এর মধ্যে কিছু বাঙালি বুকও রয়েছে, কিছু ইংলিশ বুকও রয়েছে, কিছু হিন্দি বুকও রয়েছে। তো সেইগুলো আমরা জেনে নেব, যেগুলো আমাদের পরীক্ষার জন্য অলরেডি ইম্পর্টেন্ট। বুকস অ্যান্ড অথর তো প্রচুর রয়েছে, প্রচুর অথর, প্রচুর লেখক, প্রচুর বই লিখেছে, কিন্তু সব বই তো আমাদের পড়তে গেলে আমাদের মাথা হ্যাং করবে, কিন্তু এতগুলো পড়লে আমাদের হবে না। আমাদের তো আরো সাবজেক্ট রয়েছে, আমাদের অন্যান্য সাবজেক্টগুলো পড়তে হবে। তো যেগুলো ইম্পর্টেন্ট, যেগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেই বুকসগুলো আমরা জেনে নেব। বুকস অ্যান্ড রাইটার। তো ফার্স্ট যে বুকটি রয়েছে দাস ক্যাপিটাল লিখেছেন কার্ল মার্কস। কার্ল মার্কসের নাম কিন্তু আমরা ইকোনমিক্সের ক্ষেত্রে কিন্তু পাবো। ইকোনমিক্স পড়তে গেলে যারা ইকোনমিক্স পড়েছে তারা বলতে পারবে কার্ল মার্কসের নাম কিন্তু আমরা ইকোনমিক্সের ক্ষেত্রে দেখতে পাবো। গান্ধী অ্যান্ড গান্ধীজম, এটা কিন্তু আমাদের হিস্ট্রির একটা বুক। গান্ধী অ্যান্ড গান্ধীজম এটা কিন্তু লিখেছেন ডক্টর পট্টবী সীতারামাইয়া। গান্ধী অ্যান্ড গান্ধীজম লিখেছেন ডক্টর পট্টবী সীতারামাইয়া। দ্য ব্যাচেলার অফ আর্টস, এটা কিন্তু সিজিএল এ কিন্তু অনেকবার পড়েছে এই প্রশ্নটা। দ্য ব্যাচেলার অফ আর্টস কে লিখেছেন? বইটা লিখেছেন আর কে নারায়ণ। দ্য ব্যাচেলার অফ আর্টস বুকটি লিখেছেন আর কে নারায়ণ। নেক্সট কোশ্চেন, প্লেয়িং ইট মাই ওয়ে, এটা কিন্তু সচিন তেন্ডুলকরের আত্মজীবনী। এটাও কিন্তু এসেছে সিএসএসএল এ কিন্তু কয়েকবার এসেছে। প্লেয়িং ইট মাই ওয়ে, এটা কিন্তু সচিন তেন্ডুলকরের আত্মজীবনী। নেক্সট কোশ্চেন, দ্য রেস অফ মাই লাইফ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেনটা। দ্য রেস অফ মাই লাইফ কোশ্চেনটা কিন্তু সিজিএল এ বারবার এসেছে। দ্য রেস অফ মাই লাইফ এটা কিন্তু লিখেছেন মিলখা সিং। নেক্সট কোশ্চেন, এ নেশন ইন মেকিং, এই কোশ্চেনটা কিন্তু ডব্লিউবিপি পুলিশে কিন্তু একবার পড়েছিল। এ নেশন ইন মেকিং বুকটি লিখেছেন সুরেন্দ্রনাথ ব্যানার্জি। নেশন ইন মেকিং বুকটি লিখেছেন সুরেন্দ্রনাথ ব্যানার্জি। এছাড়া রয়েছে গীতা রহস্য, লিখেছেন বাল গঙ্গাধর তিলক। ইন্ডিয়া উইন্স ফ্রিডম ডব্লিউবিসিএস পরীক্ষায় আসে একটা প্রশ্ন। ইন্ডিয়া উইন্স ফ্রিডম বুকটি লিখেছেন আব্দুল কালাম আজাদ। এবং পদ্মাবত, প্রশ্নটা ডব্লিউবিসিএস প্রিলিমিনারিতে একবার এসেছিল। পদ্মাবত বইটি লিখেছেন হচ্ছে মালিক মোহাম্মদ জয়সী। পদ্মাবত বুকটি লিখেছেন কিন্তু মালিক মোহাম্মদ জয়সী। নেক্সট কোশ্চেন, 11 নম্বর প্রশ্ন, বাংলার শেষ স্বাধীন নবাব কে ছিলেন?
সিরাজউদ্দৌলা, মুর্শিদ কুলি খান, মীর জাফর, মীর কাসিম। তো বাংলার শেষ স্বাধীন নবাব কিন্তু ছিলেন, বাংলার শেষ নবাবের ক্ষেত্রে যদি কথা বলি তাহলে কিন্তু সেক্ষেত্রে কিন্তু অন্য কারণ নাম আসবে, কিন্তু বাংলার শেষ যদি স্বাধীন নবাব যদি কেউ থেকে থাকে তাহলে সেটা কিন্তু হবে সিরাজউদ্দৌলা। বাংলার শেষ স্বাধীন নবাব কিন্তু ছিলেন সিরাজউদ্দৌলা। তো আমরা অনেক ক্ষেত্রে আমাদের সিজিএল বা সিএসএসএল বা হচ্ছে একটু উঁচু লেভেলের পরীক্ষা যেগুলো হয় সেটা হচ্ছে আমাদের যে পরীক্ষাগুলো আমাদের টায়ার 1 হয়ে যাওয়ার পর টায়ার 2 যে সমস্ত পরীক্ষাগুলো হয়, যেমন আমাদের হচ্ছে ক্লার্কশিপের আমাদের যখন সেকেন্ড শিফটটা পরীক্ষা হবে, মানে আমাদের দ্বিতীয়বার যখন পরীক্ষা হবে ইন্টারভিউর আগে যে সেকেন্ড বারটা পরীক্ষা হবে, তো সেইবারে কিন্তু যে উচ্চ লেভেলের কিছু কোশ্চেন রয়েছে যেগুলো আমাদের স্টেটমেন্ট ওয়াইজ কিছু কোশ্চেন দেয়। যেমন হচ্ছে নবাব অফ বেঙ্গল, মানে আমাদের বাংলার নবাব কারা কারা ছিলেন, তো সেই লিস্টগুলো দিয়ে দেয় এবং তার পাশে কে কত সাল থেকে কত সাল পর্যন্ত তারা ছিলেন সেই স্টেটমেন্টগুলো আমাদের কিন্তু মেলাতে হয়। কত সাল থেকে, বা মুর্শিদ কুলি খান কত সাল থেকে কত সাল পর্যন্ত ছিল, সিরাজউদ্দৌলা কত থেকে কত সাল পর্যন্ত ছিল। তো আমি সেই লিস্টটা করে এনেছি এখানে যে কে কত সাল থেকে কত সাল পর্যন্ত বাংলার নবাব ছিল। প্রথমে যদি আমরা চলে যাই মুর্শিদ কুলি খান, তিনি ছিলেন 1700 থেকে 1727 সাল পর্যন্ত কিন্তু মুর্শিদ কুলি খান নবাব ছিল। তারপর শাহজুদ্দান মোহাম্মদ খান, শাহজুদ্দান মোহাম্মদ খান ছিল 1727 থেকে 1739 সাল পর্যন্ত কিন্তু তিনি সিংহাসনে বসে। এরপরে চলে আসছে সরফরাজ খান, সরফরাজ খান কিন্তু ছিল 1739 থেকে 1740 সাল পর্যন্ত, এক বছর কিন্তু সরফরাজ খান সিংহাসনে বসেছিল। এরপরে চলে আসে আলীবর্দী খাঁ, আলীবর্দী খাঁ সিংহাসনে বসেছিল কিন্তু 1740 সালে কিন্তু সিংহাসন ছেড়ে দিয়েছিল 1756 সাল, মানে এই সময় তার মৃত্যু ঘটে। 1740 থেকে 1756 সাল পর্যন্ত তিনি কিন্তু সিংহাসনে বসেছিল। এরপর যদি আমরা চলে আসি সিরাজউদ্দৌলা, 1756 থেকে 1757, সিরাজউদ্দৌলা 1756 থেকে 1757, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই প্রশ্নটাই অনেক ক্ষেত্রে তুলে দেয়, অনেক পরীক্ষা WBCS তো কয়েকবার দিয়েছে। সিরাজউদ্দৌলার কোন সময় পিরিয়ডটা বলতে বলে, সিরাজউদ্দৌলা কত সাল থেকে কত সাল পর্যন্ত সিংহাসনে ছিল, 1756 থেকে 1757, মাত্র এক বছর কিন্তু সিরাজউদ্দৌলা সিংহাসনে বসেছিল। নেক্সট রয়েছে মীর জাফর, মীর জাফরের সময়কাল 1757 থেকে 1760, 3 বছর মীর জাফর কিন্তু দুবার কিন্তু সিংহাসনে বসে। এরপর মীর জাফরের পর আসে কিন্তু মীর কাসিম 1760 থেকে 1763। এরপর মীর জাফরের পরে কিন্তু চলে আসে মীর কাসিম, মীর কাসিমের সময়কালটা হচ্ছে 1760 থেকে 1763। মীর কাসিমের পর আবার কিন্তু চলে আসে মীর জাফর, মীর জাফরের আবার সময়কাল 1763 থেকে 65, 1763 থেকে 65, আবার কিন্তু 2 বছর মীর জাফর সিংহাসনে বসে। এরপরে বসেছিল নাজাম উদ্দৌলা 1765 থেকে 1767 সাল পর্যন্ত। এই পিরিয়ডটা কিন্তু একবার চোখ বলিয়ে নেবে সালটা, এগুলো কিন্তু অনেক সময় স্টেটমেন্ট ওয়াইজ কিন্তু তুলে দেয় বা অনেক ক্ষেত্রে সাল ওয়াইজ তুলে দেয়। তো আমরা চলে যাবো পরবর্তী প্রশ্নে। বন্দে মাতরম গানটি কে লিখেছেন, বন্দে মাতরম গানটি কে লিখেছেন, বন্দে মাতরমের পরে কিন্তু একটা গান রয়েছে। এই প্রশ্নটা দেখা মাত্রই কিন্তু অনেকে মনে করবে বন্দে মাতরম গানটি লিখেছে রবীন্দ্রনাথ ঠাকুর, তাহলে কিন্তু সবচেয়ে ভুল হবে সেটা। বন্দে মাতরম গান কিন্তু কখনোই রবীন্দ্রনাথ ঠাকুর লেখেননি। বন্দে মাতরম গানটি কিন্তু লিখেছেন তিনি হলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এটা কিন্তু বন্দে মাতরম গানটি কিন্তু তার আনন্দমঠ উপন্যাসে 1882 সালে এটা কিন্তু পাবলিশড হয়েছিল, আনন্দমঠ উপন্যাসে কিন্তু পাবলিশ হয়। এই বন্দে মাতরম সম্পর্কে যদি আমরা একটু বিস্তারিত জানি, যদি আমরা একটু ডিটেলসে জেনে নিই, তাহলে আমরা একটু দেখে নেব। দিস সং কম্পোজড বাই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, দিস সং কম্পোজড বাই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, নট রবীন্দ্রনাথ টেগর। ইট ওয়াজ কম্পোজড 1876, 1876 সালে কিন্তু এটা কম্পোজড হয়েছিল, 1876 সালে। যেটা এক্ষুনি বললাম, বন্দে মাতরম ওয়াজ ফার্স্ট পাবলিশড অ্যাজ এ পোয়েম ইন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় নোভেল আনন্দমঠ ইন 1882, আনন্দমঠ উপন্যাসে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় 1882 সালে কিন্তু এই বন্দে মাতরম সংটি ফার্স্ট পাবলিশড হয়। এবার আমরা যদি কিছু অন্য যদি টপিকের ক্ষেত্রে চলে যাই, যেমন হচ্ছে ভারতের ন্যাশনাল অ্যান্থেম, ন্যাশনাল সঙ্গীত, জাতীয় সঙ্গীত যদি কিছু বলতে যাই, ভারতের জাতীয় সঙ্গীতকে জনগণ মন, ভারতের জাতীয় সঙ্গীত জনগণ মন। ভারতের জাতীয় প্রাণীর কথা যদি বলি, ভারতের ন্যাশনাল অ্যানিমেল, ভারতের ন্যাশনাল অ্যানিমেল কোনটি, রয়্যাল বেঙ্গল টাইগার, দ্য বেঙ্গল টাইগার। ন্যাশনাল বার্ড, জাতীয় পাখি যদি বলে দ্য ইন্ডিয়ান পিকক। এবং জাতীয় গান যদি কিছুর ক্ষেত্রে বলা যায়, ভারতের জাতীয় গান কোনটি, জাতীয় সঙ্গীত জনগণ মন এবং জাতীয় গান হচ্ছে বন্দে মাতরম। চলে যাব নেক্সট কোশ্চেনে। সাতবাহন রাজবংশের প্রতিষ্ঠাতাকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। সাতবাহন রাজবংশের প্রতিষ্ঠাতাকে, সাতবাহন রাজবংশের প্রতিষ্ঠাতাকে যদি আমরা অপশনগুলো দেখি, প্রথম সাতকর্ণী, গৌতমীপুত্র সাতকর্ণী, হাল, রাজা সিমুখ সাতবাহন।
তো সাতবাহন রাজবংশের প্রতিষ্ঠাতা কিন্তু রাজা শিমুক। সাতবাহন রাজবংশের প্রতিষ্ঠাতা কিন্তু রাজা শিমুক। এখানে আমাদের আমি অ্যান্সারটা নিচে ভুল দেওয়া হয়ে গেছে, এটা ডি হবে। তো সাতবাহন রাজবংশের কিন্তু প্রতিষ্ঠাতা কিন্তু ছিলেন রাজা শিমুক। যদি আমরা এটা বিস্তারিত জেনে নিই, শিমুক বিল্ড জৈন অ্যান্ড বুদ্ধিস্ট টেম্পল। শিমুক কিন্তু তৈরি করেছেন জৈন এবং বৌদ্ধদের টেম্পল কিন্তু তিনি তৈরি করেছিলেন। ফার্স্ট সাতকর্ণী, প্রথম সাতকর্ণী ওয়াজ দ্য থার্ড কিং অফ সাতবাহন। প্রথম সাতকর্ণী ছিলেন কিন্তু সাতবাহন বংশের কিন্তু তৃতীয় রাজা। প্রথম সাতকর্ণী ছিলেন, ফার্স্ট সাতকর্ণী ওয়াজ দ্য থার্ড কিং অফ দ্য সাতবাহনস। প্রথম সাতকর্ণী কিন্তু ছিলেন সাতবাহন বংশের কিন্তু তৃতীয় রাজা। গ্রেটেস্ট কিং অফ সাতবাহন ডাইনেস্টি, সাতবাহন বংশের সবচেয়ে শক্তিশালী রাজা কে ছিলেন বা সবচেয়ে প্রভাবশালী রাজা কে ছিলেন? সাতবাহন রাজবংশের সবচেয়ে শক্তিশালী কিন্তু রাজা ছিলেন গৌতমীপুত্র সাতকর্ণী। সাতবাহন রাজবংশের সবচেয়ে শক্তিশালী কিন্তু রাজা ছিলেন গৌতমীপুত্র সাতকর্ণী। হিজ মাদার ওয়াজ গৌতমী বলস্ত্রী অ্যান্ড হেন্স হিজ নেম গৌতমীপুত্র। গৌতমীপুত্র সাতকর্ণীর মাতা কিন্তু ছিলেন গৌতমী বলস্ত্রী, তার মাতা কিন্তু ছিলেন গৌতমী বলস্ত্রী। গৌতমীপুত্র সাতকর্ণীর কিন্তু মাতা ছিলেন গৌতমী বলস্ত্রী। তো গৌতমী বলস্ত্রীর নাম অনুসারে কিন্তু তার নামকরণ করা হয়েছিল গৌতমীপুত্র সাতকর্ণী। নেক্সট কোশ্চেন, জিএসটির ফুল ফর্ম লেখো বা জিএসটির ফুল ফর্ম কি? আমরা যে কোনো জিনিস আমাদের কোথাও শপিং করতে গেলে, কোথাও শপিং মলে কোথাও শপিং করতে গেলে বা কোথাও আমাদের গোল্ড কিনতে, যদি আমরা সোনা কিনতে যাই, যেখানেই যাই সেখানে কিন্তু জিএসটি চার্জ দিতে হয়। তো জিএসটির ফুল ফর্মটা কি? এই অপশনগুলো কিন্তু আমি একেবারেই কিন্তু একদম গায়ে গায়ে রেখেছি, দেখলে কিন্তু কেউ যেন ধরতে না পারে যে কোন অপশনটা আসলে জিএসটি। এইভাবেই কিন্তু আমাদের পরীক্ষায় প্রশ্নগুলো তুলে দেয়। জিএসটির ফুল ফর্ম কি? গ্রস and service tax, good and service tax, goods and service tax, and ground and service tax। তো জিএসটি এর ফুল ফর্ম হচ্ছে গুডস এন্ড সার্ভিস ট্যাক্স এবং এই জিএসটি ডে কিন্তু পালিত হয় 1 জুলাই। প্রতি বছর 1 জুলাই কিন্তু আমাদের এখানে জিএসটি ডে কিন্তু পালিত হয়। এই it was introduced by France by 1954। It was introduced by ফ্রান্স বাই 1954। তো এটা কিন্তু ইন্ট্রোডিউস করেছিল ফ্রান্স 1954 সালে। জিএসটি কিন্তু ইন্ট্রোডিউস করেছিল ফ্রান্স 1954 সালে। কোন কমিটির সুপারিশ অনুসারে? এটা কিন্তু বিজয় কেলকার কমিটির সুপারিশ অনুসারে কিন্তু এটা শুরু করেছিল ফ্রান্স। কততম অ্যামেন্ডমেন্টের মাধ্যমে? 101তম অ্যামেন্ডমেন্টের মাধ্যমে। এবং এই জিএসটি কাউন্সিল, জিএসটি শুরু হয়েছিল ঠিকই, কিন্তু এরপরে কিন্তু একটা জিএসটি কাউন্সিলও শুরু হয়েছিল, কাউন্সিলও প্রতিষ্ঠা হয়েছিল। জিএসটি কাউন্সিল এস্টাবলিশড কিন্তু হয়েছিল 279তম আর্টিকেলের মাধ্যমে। এই জিএসটি কাউন্সিল কিন্তু এস্টাবলিশড হয়েছিল 279তম আর্টিকেলের মাধ্যমে। এবং এই জিএসটি কাউন্সিলের হেড কে? আমাদের মনে একটা প্রশ্ন হয়ে আসতে পারে, জিএসটি কাউন্সিল এস্টাবলিশড হয়েছিল 279তম আর্টিকেলের মাধ্যমে, ঠিক আছে, কিন্তু এই জিএসটি কাউন্সিলের হেড কে? কে ছিলেন প্রধান সর্বেসেরবা? জিএসটি কাউন্সিলের হেড কে? যার কথা এই কাজগুলো সম্পূর্ণ কাজগুলো হতো। জিএসটি কাউন্সিলের হেড কিন্তু ফিনান্স মিনিস্ট্রি। জিএসটি কাউন্সিলের হেড কিন্তু ফিনান্স মিনিস্ট্রি। যেটা প্রথমেই বললাম, জিএসটি ফুল ফর্ম বলতে গিয়ে গুডস এন্ড সার্ভিসেস ট্যাক্স। জিএসটি ডে কবে পালিত হয়? জিএসটি ডে কিন্তু পালিত হয় 1 জুলাই। প্রশ্নটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সিজিএল এ কিন্তু বারবার পড়েছে। জিএসটি ডে কিন্তু পালিত হয় 1 জুলাই। এবং 2024 সালে জিএসটি ডে থিম কি ছিল? 2024 সালে জিএসটি ডে কিন্তু থিম ছিল অন নেশন অন ট্যাক্স। এবং এই 2024 সালে জিএসটি ডে কিন্তু থিম ছিল অন নেশন অন ট্যাক্স। চলে যাব নেক্সট কোশ্চেনে, একটি ইনডাইরেক্ট ট্যাক্সের উদাহরণ দাও। আমরা জানি ট্যাক্স দুই ধরনের হয়, একটা হচ্ছে ইনডাইরেক্ট ট্যাক্স এবং হচ্ছে একটা ডাইরেক্ট ট্যাক্স। ইনডাইরেক্ট ট্যাক্স এবং একটা রয়েছে ডাইরেক্ট ট্যাক্স। তো এখানে বলা হচ্ছে একটি ইনডাইরেক্ট ট্যাক্সের উদাহরণ দাও। ইনকাম ট্যাক্স, গিফট ট্যাক্স, সার্ভিস ট্যাক্স, হাউস ট্যাক্স। তো একটি ইনডাইরেক্ট ট্যাক্সের কিন্তু উদাহরণ হলো সার্ভিস ট্যাক্স। সার্ভিস ট্যাক্স হলো একটা ইনডাইরেক্ট ট্যাক্সের উদাহরণ। এবারে আমরা কিছু ডাইরেক্ট ট্যাক্স এবং কিছু ইনডাইরেক্ট ট্যাক্স সম্পর্কে একটু আমরা জেনে নেব। কিছু ডাইরেক্ট ট্যাক্স এবং কিছু ইনডাইরেক্ট ট্যাক্স সম্পর্কে কিন্তু আমরা জেনে নেব। ডাইরেক্ট ট্যাক্সের মধ্যে কি কি ট্যাক্স রয়েছে? ইনকাম ট্যাক্স, কর্পোরেট ট্যাক্স, হাউস ট্যাক্স, গিফট ট্যাক্স, সিজিটি এবং রয়েছে এসটিটি। তো ডাইরেক্ট ট্যাক্সের মধ্যে রয়েছে ইনকাম ট্যাক্স, কর্পোরেট ট্যাক্স, হাউস ট্যাক্স, গিফট ট্যাক্স এন্ড সিজিটি এবং রয়েছে এসটিটি। তো সিজিটি এবং এসটিটি জিনিসটাকে, সিজিটির ফুল ফর্ম যেটা রয়েছে, সিজিটির ফুল ফর্ম হলো কিন্তু ক্যাপিটাল গেইন ট্যাক্স।
সিজিটির ফুল ফর্ম হলো কিন্তু ক্যাপিটাল গেইন ট্যাক্স। এই সিজিটির ক্ষেত্রে ট্যাক্স কখন নেওয়া হয়? যখন আমরা কোনো ব্যাংকে 20 লাখ টাকার মতো রাখি, তখন কিন্তু আমাদের তার উপর থেকে 20 লাখ টাকার উপর থেকে যে ট্যাক্সটা নেওয়া হয় সেটাই হলো সিজিটি। যখন আমরা কোথাও ব্যাংকে বা কোথাও অন্য কোনো রকম কোনো ব্যাংকে যদি আমরা 20 লাখ টাকার মতো রাখি, 20 লাখ টাকা বা তার বেশি যখন রাখি, তখন তার উপরে যে ট্যাক্সটা নেওয়া হলো সেটাই হলো সিজিটি। এবং এসটিটি জিনিসটা কি? এসটিটি জিনিসটা হলো কিন্তু সিকিউরিটি ট্রানজাকশন ট্যাক্স। এসটিটির মানে হচ্ছে সিকিউরিটি ট্রানজাকশন ট্যাক্স। সেলিং অ্যান্ড বাইং অফ স্টকস, মানে শেয়ার মার্কেটের উপরে কিন্তু এসটিটিটা হয়। সেলিং অ্যান্ড বাইং অফ স্টকস অফ শেয়ার মার্কেট, শেয়ার মার্কেটের উপরে কিন্তু এই এসটিটি হয়। এসটিটির ফুল ফর্ম যেটা রয়েছে সেটা হলো সিকিউরিটি ট্রানজাকশন ট্যাক্স। এটাও কিন্তু একবার পড়েছিল পরীক্ষায়, সিএসএসএল এ পড়েছিল। এসটিটির ফুল ফর্ম কি? এসটিটির ফুল ফর্ম কিন্তু হচ্ছে সিকিউরিটি ট্রানজাকশন ট্যাক্স। এবার আমরা কিছু ইনডাইরেক্ট ট্যাক্স সম্পর্কে যদি আমরা জেনে নিই, কিছু ইনডাইরেক্ট ট্যাক্স। ইনডাইরেক্ট ট্যাক্স মধ্যে অনেকটাই রয়েছে ইনডাইরেক্ট ট্যাক্স, যেমন হচ্ছে সার্ভিস ট্যাক্স রয়েছে, সেলস ট্যাক্স রয়েছে, কাস্টম ডিউটি রয়েছে, জিএসটি রয়েছে। জিএসটি ফুল ফর্ম তো আগেই বলেছি, জিএসটি আমরা আগেই পড়েছি, যেমন গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স, যেটা জিএসটি ডে পালিত হয় 1 জুলাই। যেটা রয়েছে ভ্যাট, ম্যাট, এক্সাইজ ডিউটি। তো এই ভ্যাট আর ম্যাটটা কি? যদি আমরা ভ্যাট আর ম্যাটটা যদি একটু জানতে চাই, তো এই ভ্যাটটা হচ্ছে ভ্যালু অফ অ্যাডেড ট্যাক্স। এই ভ্যাটের ফুল ফর্মটা হচ্ছে ভ্যালু অফ অ্যাডেড ট্যাক্স। এই ভ্যাটের কিন্তু কনসেপ্টটা কিন্তু এসেছিল কিন্তু আমাদের ফ্রান্সের মাথা থেকে, বা ফ্রান্স কিন্তু এটা ভ্যাটের কনসেপ্টটা কিন্তু ভিএটি এর কনসেপ্টটা কিন্তু ফ্রান্স প্রথম ইন্ট্রোডিউস করেছিল। কিন্তু আমাদের ইন্ডিয়াতে কিন্তু ভ্যাট কিন্তু লাঘব হয়নি। আমাদের ইন্ডিয়াতে কিন্তু ভ্যাট মানে ভিএটি এর ফুল ফর্মটা হচ্ছে ভ্যালু অফ অ্যাডেড ট্যাক্স। এটা কিন্তু প্রথম ইন্ট্রোডিউস করেছিল ফ্রান্স, কিন্তু আমাদের ইন্ডিয়াতে কিন্তু ভ্যাট লাঘব করা হয় না। এবং রয়েছে যেটা ম্যাট, ম্যাট যেটা রয়েছে সেটা হচ্ছে মিনিমাম অল্টারনেটিভ ট্যাক্স। ম্যাটের ফুল ফর্ম হচ্ছে মিনিমাম অল্টারনেটিভ ট্যাক্স, মিনিমাম অল্টারনেটিভ ট্যাক্স। এছাড়া রয়েছে এক্সাইজ ডিউটি। চলে যাবো আমরা এর পরবর্তী প্রশ্নে। নাবার্ডের হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? নাবার্ডের হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? এই নাবার্ড কিন্তু একটা নন কমার্শিয়াল ব্যাংক। এই নাবার্ডটা হচ্ছে কিন্তু একটা নন কমার্শিয়াল ব্যাংক। তো নাবার্ডের হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? দুবাই, মুম্বাই, দিল্লি, আহমেদাবাদ। তো সঠিক উত্তর মুম্বাই। নাবার্ডের হেডকোয়ার্টার কিন্তু অবস্থিত হচ্ছে মুম্বাই। এবং এই নাবার্ড কিন্তু হচ্ছে একটা নন কমার্শিয়াল ব্যাংক। এবং নাবার্ডের ফুল ফর্মটা কিন্তু একবার ডব্লিউবিসিএস এ পড়েছিল। নাবার্ডের ফুল ফর্মটা কিন্তু একবার ডব্লিউবিসিএস এ কিন্তু পড়েছিল। নাবার্ডের ফুল ফর্ম হচ্ছে ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট। ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট। এবং নাবার্ড কিন্তু একটি হচ্ছে নন কমার্শিয়াল ব্যাংক। নাবার্ড হচ্ছে কিন্তু একটি নন কমার্শিয়াল ব্যাংক। নাবার্ড এস্টাবলিশড কিন্তু হয়েছিল 1982 সালে। নাবার্ড এস্টাবলিশড হয়েছিল 1982 সালে। এটা কিন্তু শিবরামন কমিটির সুপারিশ অনুসারে কিন্তু নাবার্ড এস্টাবলিশড হয়েছিল। নাবার্ড প্রতিষ্ঠা হয়েছিল শিবরামন কমিটির সুপারিশ অনুসারে। এবং নাবার্ডের হেডকোয়ার্টার আগেই বলেছে মুম্বাইতে অবস্থিত। নেক্সট কোশ্চেন, কাকে সমাজবাদের পিতা বলা হয়? কাকে সমাজবাদের পিতা বলা হয়? অ্যাডাম স্মিথ, কার্ল মার্কস, আম্বেদকর, প্রণব মুখার্জি। তো সঠিক উত্তর কার্ল মার্কস। কার্ল মার্কসের নাম আমি আগেই বলেছি, ইকোনমিক্সের ক্ষেত্রে কিন্তু কার্ল মার্কসের নাম আসবেই। ইকোনমিক্সের ক্ষেত্রে কার্ল মার্কস আসবে। ইকোনমিক্স যারা পড়েছে বা যারা পড়বে তারা কিন্তু দেখতে পাবে যে ইকোনমিক্সের ক্ষেত্রে কার্ল মার্কস, অ্যাডাম স্মিথের লেখা বইয়ের নাম দ্য ওয়েলথ অফ নেশনস, এগুলো কিন্তু আসবে ইকোনমিক্সের ক্ষেত্রে। তো কাকে সমাজবাদের পিতা বলা হয়? কার্ল মার্কসকে কিন্তু সমাজবাদের পিতা বলা হয়। চলে যাব নেক্সট স্লাইডে। ফাদার অফ সোশ্যালিজম কার্ল মার্কস। সমাজবাদের পিতা ফাদার অফ সোশ্যালিজম হচ্ছে কার্ল মার্কস। ফাদার অফ কমিউনিজম একই ক্ষেত্রে কিন্তু কার্ল মার্কস। এন্ড ফাদার অফ ক্যাপিটালিজমের কথা যদি বলি, ফাদার অফ ক্যাপিটালিজম হবে অ্যাডাম স্মিথ। ফাদার অফ ক্যাপিটালিজম অ্যাডাম স্মিথ। ফাদার অফ ইকোনমিক্স মানে আমাদের ভারতের অর্থনীতির জনক কাকে বলা? অ্যাডাম স্মিথকে কিন্তু আমাদের ভারতের অর্থনীতির জনক বলে। ফাদার অফ ইকোনমিক্স অ্যাডাম স্মিথকে কিন্তু ভারতে ইকোনমিক্সের জনক হচ্ছে ইকোনমিক্সের পিতা বা হচ্ছে অর্থনীতির জনক বলা হয়। এবং যদি বলা হয় ফাদার অফ মডার্ন ইকোনমিক্স, তবে সেক্ষেত্রে কিন্তু অ্যাডাম স্মিথের নামই উঠে আসবে। ফাদার অফ মডার্ন ইকোনমিক্স এর ক্ষেত্রে কিন্তু অ্যাডাম স্মিথই হবে, বা অ্যান্সারটাই কারেক্ট। অ্যাডাম স্মিথের নামই উঠে আসবে ফাদার অফ মডার্ন ইকোনমিক্স এর ক্ষেত্রে। নেক্সট কোশ্চেন, এবার আমরা চলে যাব ইকোনমিক্সের ন্যাশনাল ইনকামের অধ্যায়। ন্যাশনাল ইনকাম থেকে কিন্তু প্রতি পরীক্ষায় এমটিএস সিএসএল কিন্তু প্রায় প্রশ্ন চলে আসে ন্যাশনাল ইনকাম থেকে। তো ন্যাশনাল ইনকাম থেকে একটা ফুল ফর্ম দেওয়া আছে। এনএনপি এর ফুল ফর্ম কি? ন্যাশনাল নেট প্রোডাক্ট, নেট ন্যাশনাল প্রোডাক্ট গ্রস, ন্যাশনাল প্রোডাক্ট গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। তো সঠিক উত্তর নেট ন্যাশনাল প্রোডাক্ট, নেট ন্যাশনাল প্রোডাক্ট। এছাড়া এবার আমরা
ন্যাশনাল ইনকাম থেকে কিছু ফুল ফর্ম আমরা জেনে নেব, যেগুলো পরীক্ষার জন্য কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বিশেষ করে সেন্টার লেভেলের পরীক্ষায় এই প্রশ্নগুলো বারবার আসে, এবং ডব্লিউবিসিএস মেন্সেও আসে প্রশ্নগুলো। এই কনসেপ্ট অফ ন্যাশনাল ইনকাম মানে হচ্ছে জিডিপির ফুল ফর্ম। জিডিপির ফুল ফর্ম হচ্ছে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট জিডিপির ফুল ফর্ম। জিএনপির ফুল ফর্ম কি? জিএনপির ফুল ফর্ম কি? জিএনপির ফুল ফর্ম হচ্ছে গ্রস ন্যাশনাল প্রোডাক্ট, গ্রস ন্যাশনাল প্রোডাক্ট জিএনপির ফুল ফর্ম। নেক্সট রয়েছে এনডিপি, এনডিপির ফুল ফর্ম হচ্ছে নেট ডোমেস্টিক প্রোডাক্ট, এনডিপির ফুল ফর্ম হচ্ছে নেট ডোমেস্টিক প্রোডাক্ট, এবং আছে এনএনপির ফুল ফর্ম হচ্ছে নেট ন্যাশনাল প্রোডাক্ট। এগুলো আমরা বিস্তারিত জানবো যখন আমরা ইকোনমিক্সে ন্যাশনাল ইনকাম পড়বো, তখন এগুলো আমরা বিস্তারিত জানবো। তবে এই ফুল ফর্মগুলো কিন্তু পরীক্ষায় প্রায় চলে আসে। নেক্সট কোশ্চেন, ইতিহাস থেকে একটা কোশ্চেন, ইতিহাস থেকে মিডিয়েভাল হিস্ট্রি থেকে বা মধ্যযুগ থেকে একটা কোশ্চেন দেওয়া হয়েছে। দিল্লির কোন সুলতান, দিল্লির কোন সুলতান দিল্লি থেকে দৌলতাবাদ তার রাজধানী কিন্তু স্থানান্তরিত করেন? দিল্লির কোন সুলতান দিল্লি থেকে দৌলতাবাদ তার রাজধানী স্থানান্তরিত করেন? অপশনগুলো যেটা রয়েছে, কুতুবউদ্দিন আইবক, ইলতুৎমিশ, ফিরোজ শাহ তুগলক, মোহাম্মদ বিন তুগলক। কুতুবউদ্দিন আইবক, ইলতুৎমিশ, ফিরোজ শাহ তুগলক, মোহাম্মদ বিন তুগলক। তো সঠিক উত্তর মোহাম্মদ বিন তুগলক। মোহাম্মদ বিন তুগলক কিন্তু তার রাজধানী দিল্লি থেকে কিন্তু দৌলতাবাদে স্থানান্তরিত করেছে বা ট্রান্সফার করেছিল। যদি এটা আমরা আরো ডিটেলস দেখতে যাই মোহাম্মদ বিন তুগলক সম্পর্কে, মোহাম্মদ বিন তুগলক ইন্ট্রোডিউসড এ লেদার টোকেন কারেন্সি। মোহাম্মদ বিন তুগলক ইন্ট্রোডিউসড এ লেদার টোকেন কারেন্সি। তিনি কিন্তু মোহাম্মদ বিন তুগলক কিন্তু শুরু করেছিলেন লেদার টোকেন কারেন্সি, তিনি শুরু করেছিলেন। ফেমাস মরক্কো ট্রাভেলার ইবন বতুতা কেম ইন ইন্ডিয়া 1334 AD। বিখ্যাত মরক্কোর পর্যটক ইবন বতুতা কিন্তু মোহাম্মদ বিন তুগলকের সময় 1334 সালে কিন্তু ভারতে এসেছিল। মোহাম্মদ বিন তুগলক সেট আপ এ নিউ এগ্রিকালচার ডিপার্টমেন্ট দিওয়ান-ই-কোহি, এবং এই মোহাম্মদ বিন তুগলক কিন্তু তিনি একটি নতুন এগ্রিকালচার কৃষিকাজের নতুন একটি বিভাগ শুরু করেছিলেন, তার নাম হচ্ছে দেওয়ান-ই-কোহি। হি বিল্ড দ্য ফোর্ট নেমড আদিলাবাদ। তিনি আদিলাবাদ নামে একটি দুর্গ তিনি প্রতিষ্ঠা করেছিলেন বা সৃষ্টি করেছিলেন বা তৈরি করেছিলেন। তিনি আদিলাবাদ নামে একটি দুর্গ কিন্তু তিনি তৈরি করেছিলেন। এই মোহাম্মদ বিন তুগলক সম্পর্কে অনেক প্রশ্ন কিন্তু আমাদের বিশেষ করে ওয়েস্ট বেঙ্গলের পরীক্ষায় চলে আসে। নেক্সট কোশ্চেন, এটা হচ্ছে লাইফ সায়েন্স থেকে একটা কোশ্চেন, বায়োলজি থেকে একটা কোশ্চেন। কোশ্চেনটা ভেরি ভেরি সিম্পল একটা কোশ্চেন। মানব দেহে হাড়ের সংখ্যা কটা? মানব দেহে হাড়ের সংখ্যা কটা? যদি শিশুদের বলা হতো, যদি এখানে প্রশ্ন থাকতো মানব দেহে শিশুদের হাড়ের সংখ্যা কটা, তাহলে কিন্তু সেখানে হতো 305টি, তাহলে কিন্তু সেখানে হতো 305টি। এখানে শুধুমাত্র বলা হয়েছে মানব দেহে হাড়ের সংখ্যা কত, সেখানে সেই জন্য এখানে হবে 206টি। যদি শিশুদের বলতো তাহলে কিন্তু হতো 305টি। এই যে আমি পরের স্লাইডে লিখেই দিয়েছি, প্রাপ্তবয়স্ক মানুষের কিন্তু 206টি হাড় থাকে, এন্ড সদ্যজাত শিশুদের কিন্তু হাড় থাকে 305টি। নেক্সট কোশ্চেন আমাদের কেমিস্ট্রি থেকে একটা কোশ্চেন। কাপড় কাচের সোডা কি? কাপড় কাচের সোডার নাম কি? কাপড় কাচের সোডা নাম কি? সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম বাইকার্বনেট, ক্যালসিয়াম কার্বনেট, হাইড্রেটেড সোডিয়াম কার্বনেট, হাইড্রেটেড সোডিয়াম কার্বনেট। সঠিক উত্তর সোডিয়াম বাইকার্বনেট, সোডিয়াম বাইকার্বনেট। তাহলে কাপড় কাচের সোডা হলো সোডিয়াম বাইকার্বনেট। এবার আমরা চলে যাব সোডিয়াম বাইকার্বনেটের সংকেতটা কি। এটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের পরীক্ষায় চলে আসে। বিভিন্ন মৌলের বা বিভিন্ন জিনিসের কি মানে কি নামের কি সংকেত হয় সেইগুলো কিন্তু আমাদের পরীক্ষায় চলে আসে। সোডিয়াম কার্বনেটের কিন্তু সংকেত যেটা রয়েছে Na2CO3, সোডিয়াম কার্বনেটের সংকেত কিন্তু Na2CO3 10H2, এবং সোডিয়াম বাইকার্বনেটের সংকেত NaHCO3, এবং হচ্ছে সাবানের সংকেত কি? এটা কিন্তু একটা উঁচু লেভেলের প্রশ্ন, এটা হাই লেভেলের প্রশ্ন। এটা একবার এই প্রশ্নটা আমি একবার দেখেছিলাম, সাবানের সংকেত প্রশ্নটাকে একবার আমি সিজিএল মেন্সে দেখেছিলাম। প্রশ্নটা কিন্তু একবার সিজিএল মেন্সে সেকেন্ড শিফটে কিন্তু একবার পড়েছিল। সাবানের সংকেত কি? C17H35C00। চলে যাব পরের প্রশ্নে। ভারতের কোন গভর্নর জেনারেল ভারতের দ্রুত রেলপথ নির্মাণের কথা বলেন? ভারতের কোন গভর্নর জেনারেল ভারতের দ্রুত রেলপথ নির্মাণের কথা বলেন? লর্ড ডালহৌসি, লর্ড ক্যানিং, লর্ড মায়ো, লর্ড লিটন। তো ভারতের কোন গভর্নর জেনারেল ভারতের দ্রুত রেলপথ নির্মাণের কথা বলেন? সঠিক উত্তর লর্ড ডালহৌসি। লর্ড ডালহৌসি কিন্তু ভারতের প্রথম গভর্নর, যিনি হচ্ছে রেলপথ নির্মাণের কথা বলেছিলেন। এবং এই লর্ড ডালহৌসির রিয়েল নেম যেটা রয়েছে জেমস অ্যান্ড্রু রামসে। লর্ড ডালহৌসি কিন্তু রিয়েল নেম জেমস অ্যান্ড্রু রামসে, এবং তিনি কিন্তু ইন্ট্রোডিউস করেছিলেন টেলিগ্রাফ সিস্টেম। লর্ড ডালহৌসি কিন্তু টেলিগ্রাফ সিস্টেম ইন্ট্রোডিউস করেছিল কোথা থেকে কোথা পর্যন্ত? আগ্রা থেকে ক্যালকাটা। আগ্রা থেকে ক্যালকাটা তিনি কিন্তু টেলিগ্রাফ সিস্টেম ইন্ট্রোডিউস করেছিল।
এবং এই ডালহৌসি কিন্তু ইন্ট্রোডিউস করেছিল উইন্ডো রিম্যারেজ অ্যাক্ট। সিজিএল অনেকবার পড়েছি, এই লর্ড ডালহৌসি কিন্তু ইন্ট্রোডিউস করেছিল উইন্ডো রিম্যারেজ অ্যাক্ট, এবং লর্ড ডালহৌসি ইন্ট্রোডিউস করে ডক্ট্রিন অফ ল্যাপস, এটা কিন্তু পড়েছিল ওয়েস্ট বেঙ্গল পুলিশের পরীক্ষা অনেকবার পড়েছে। হি ইন্ট্রোডিউসড ডক্ট্রিন অফ ল্যাপস কিন্তু তিনি ইন্ট্রোডিউস করেছিলেন। চলে যাবো পরবর্তী প্রশ্নে। ভীমতাল লেক সিচুয়েটেড ইন ড্যাশ। ভীমতাল লেক কোথায় অবস্থিত? নিচের নিম্নলিখিত উত্তরগুলির মধ্যে ভীমতাল লেক কোথায় অবস্থিত? উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, কর্ণাটক, কেরালা। তো ভীমতাল লেক কোথায় অবস্থিত? ভীমতাল লেক অবস্থিত কিন্তু উত্তরাখণ্ড। ভীমতাল লেক অবস্থিত উত্তরাখণ্ড। এবার আমরা কিছু হ্রদ সম্পর্কে আমরা জেনে নেব, যেগুলো কোথায় অবস্থিত, বা হচ্ছে ওয়ার্ল্ডের দীর্ঘতম হ্রদ কোনটি, ওয়ার্ল্ডের উচ্চতম হ্রদ কোনটি। এইগুলো কিন্তু অনেক সময় পরীক্ষায় চলে আসে। এগুলো কিন্তু আমাদের কিন্তু বলা হয়েছে আমাদের ইন্ডিয়ান জিওগ্রাফি পড়তে, কিন্তু আমাদের ওয়ার্ল্ডের কিছু প্রশ্ন, একটা দুটো প্রশ্ন এমন আছে যেগুলো অনেক সময় কিন্তু পরীক্ষার ক্ষেত্রে কিন্তু ঢুকিয়ে দেয়। তো আমরা সেই একটা দুটো প্রশ্ন আমরা একটু দেখে নিলে আমাদের কিন্তু সেই উত্তরগুলো কিন্তু আমাদের দিতে সুবিধা হবে। যেমন একটা প্রশ্ন যেমন আছে, এই প্রশ্নটা অনেকবার সিএসএল এসছে, ওয়ার্ল্ড লার্জেস্ট লেক। পৃথিবীর দীর্ঘতম হ্রদ কোনটি? ক্যাসপিয়ান সি। পৃথিবীর দীর্ঘতম হ্রদ হচ্ছে ক্যাসপিয়ান সি। নেক্সট কোশ্চেন, ওয়ার্ল্ড লার্জেস্ট ফ্রেশ ওয়াটার লেক। পৃথিবীর দীর্ঘতম পরিষ্কার জলের হ্রদ কোনটি? পৃথিবীর দীর্ঘতম পরিষ্কার জলের হ্রদ কোনটি? ওয়ার্ল্ড লার্জেস্ট ফ্রেশ ওয়াটার লেক সুপিরিয়র। নেক্সট যেটা প্রশ্নটা রয়েছে, ওয়ার্ল্ড ডিপেস্ট লেক। পৃথিবীর সবচেয়ে গভীরতম হ্রদ কোনটি? পৃথিবীর সবচেয়ে গভীরতম ওয়ার্ল্ড ডিপেস্ট লেক কোনটি? বৈকাল লেক। নেক্সট কোশ্চেন, ওয়ার্ল্ড হাইয়েস্ট লেক। পৃথিবীর সবচেয়ে উচ্চতম হ্রদ কোনটি? পৃথিবীর সবচেয়ে উচ্চতম হ্রদ কোনটি? ওজোস ডালস্লাডো পৃথিবীর সবচেয়ে উচ্চতম হ্রদ। নেক্সট কোশ্চেন, ইন্ডিয়াস হাইয়েস্ট লেক কোনটি? ভারতের সবচেয়ে উচ্চতম হ্রদ কোনটি? ভারতের সবচেয়ে উচ্চতম হ্রদ কোনটি? গৌরডাঙ্গামার লেক ভারতের সবচেয়ে উচ্চতম হ্রদ। নেক্সট কোশ্চেন, ভারতের দক্ষিণতম বিন্দু কোনটি? ভারতের আমরা জানি ভারতের নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট যে আমাদের চারটা দিক রয়েছে, সেই চারটা দিকে কিন্তু নাম ভূগোলের বা জিওগ্রাফিতে কিন্তু অনেক সময় প্রশ্ন চলে আসে, বিশেষ করে ডব্লিউবিসিএস তো অনেকবার আসে। প্রতি প্রিলিমিনারিতে কিন্তু এই চারটে প্রশ্নের মধ্যে থেকে একটা প্রশ্ন আসেই। ভারতের দক্ষিণতম বিন্দু কোনটি? জয়পুর, কন্যাকুমারী, ইন্দিরা পয়েন্ট, দানুস্করি। ভারতের দক্ষিণতম বিন্দু কোনটি? ভারতের দক্ষিণতম বিন্দু হচ্ছে ইন্দিরা পয়েন্ট। তো এটা আমরা একটা ডিটেলসে জেনে নেব। ভারতের দক্ষিণতম বিন্দু হচ্ছে আমাদের ইন্দিরা পয়েন্ট। তাহলে ভারতের পশ্চিমতম বিন্দু গুহারমাতা, এবং ভারতের পূর্বতম বিন্দু কিন্তু রয়েছে কিবিথু। এবং ভারতের উত্তরতম বিন্দু কিন্তু ইন্দিরা কল। শুধু এই ভারতের কোন দিকে কি রয়েছে সেগুলো কিন্তু জানলে হবে না। এইগুলোর মধ্যে মানে কার বিস্তৃতি কতটা, যেমন হচ্ছে উত্তর থেকে দক্ষিণে, নর্থ টু সাউথের এর বিস্তৃতি কতটা, এর এক্সটেনশন কতটা, নর্থ থেকে সাউথের এক্সটেনশন কতটা, যেমন আছে আমাদের ইস্ট থেকে ওয়েস্টের এক্সটেনশন বা বিস্তৃতি কতটা, সেটাও জেনে নেওয়া দরকার। নেক্সট স্লাইডে দেখুন রয়েছে, নেক্সট পয়েন্টে রয়েছে নর্থ টু সাউথ এক্সটেনশন অফ ইন্ডিয়া, মানে উত্তর থেকে দক্ষিণের বিস্তৃতি কতটা। ভারতের উত্তর থেকে দক্ষিণের বিস্তৃতি রয়েছে 3214 কিমি, এবং রয়েছে ইস্ট টু ওয়েস্ট এক্সটেনশন অফ ইন্ডিয়া, মানে পূর্ব থেকে পশ্চিমের হচ্ছে বিস্তৃতি রয়েছে 2933 কিমি। চলে যাবে পরবর্তী প্রশ্নে, এন্ড ইট ইজ দ্য মোস্ট লাস্ট কোশ্চেন। হুইচ ইজ দ্য লংগেস্ট রিভার অফ ইন্ডিয়া? মানে ভারতের দীর্ঘতম নদী কোনটি? নীল নদ, গঙ্গা, হোয়াংহ, ব্রহ্মপুত্র। তাহলে ভারতের দীর্ঘতম নদী কোনটি? এটা আমরা সকলেই জানি, গঙ্গা। এই গঙ্গা সম্পর্কে যদি আমরা একটু ডিটেলসে জেনে নিই, গঙ্গা নদীর লেন্থ বা দৈর্ঘ্য কত? 2525 কিমি, আমরা সকলেই জানি। 2525, দুটো 25 যোগ করলে ভারতের গঙ্গা নদীর দৈর্ঘ্য আমরা জানতে পারি। তো যারা জানে না তারা এইভাবে মুখস্থ করবে, 225 ভারতের গঙ্গা নদীর দৈর্ঘ্য। টোটাল লেন্থ হচ্ছে 2525 কিমি। গঙ্গা কিন্তু প্রথমে গোমুখ থেকে উৎপত্তি লাভ করে হরিদ্বারে যায়, হরিদ্বার থেকে রাজমহল পাহাড় থেকে কিন্তু বে অফ বেঙ্গল বা বঙ্গোপসাগরে প্রবেশ করে। এবং এই গঙ্গা কিন্তু দুটো পার্টে বিভক্ত। প্রথম পার্ট ধুলিয়ান নামে পরিচিত। প্রথম পার্ট যেটা রয়েছে ধুলিয়ানে গিয়ে পড়েছিল, সেই ধুলিয়ানটা কিন্তু পদ্মা নামে পরিচিত। যখন বাংলাদেশে ঢোকে গঙ্গা, তখন সেটা নাম হয়ে যায় পদ্ম। এবং যখন গঙ্গার আরেকটা পার্ট যেটা রয়েছে সেটা হচ্ছে হুগলিতে যখন প্রবেশ করে, তখন তার নাম হয় ভাগীরথী। এবং গঙ্গা ইজ ডিক্লেয়ার্ড অ্যাজ আওয়ার ন্যাশনাল রিভার ফ্রম 2008, ডিক্লেয়ার্ড বাই PM মনমোহন সিং।
Ganga is declared as our national river from 2008 declared by PM মনমোহন সিং। গঙ্গাকে কিন্তু জাতীয় নদী ঘোষণা করা হয়েছে, জাতীয় নদী ঘোষণা করা হয়েছে 2008 সালে, এটা কিন্তু ঘোষণা করেছে প্রধানমন্ত্রী মনমোহন সিং।